শুভ দুপুর নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো বাকি সময়টা আমি কি করছি। সকাল থেকে দুপুর পর্যন্ত তোমরা একটা ব্লগ দেখেছো, আর আজকে হচ্ছে আবার দুপুরের পর থেকে তোমরা আর একটা ব্লগ দেখতে পাবে, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত যে ব্লগটা আমি করেছি সেটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য তারপর থেকে আবার দুপুর থেকে রাত পর্যন্ত আমি আবার নতুন করে একটা ব্লগ শুরু করছি। তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তা এখন দুপুরবেলা আমি এই দুপুর টাইমটাতে যেটা খাই সেটা হচ্ছে সবজি সেদ্ধ। সেটা শুরু করেছি আবার দুদিন হলো। তা সবজি সেদ্ধটা আজকেও খাচ্ছি। খেয়ে নিয়ে আবার তারপরে একটু রেস্ট নেব, তারপরে গ্রিন টি খাবো। সব কিছু আবার পরপর শেয়ার করতে থাকবো। তারপরে বিকেলে যে সমস্ত কাজগুলো আমি করব সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো। এই যে সবজি সেদ্ধ, কালকে যেরকম সবজি সেদ্ধ নিয়েছিলাম সেম সেদ্ধ আজকেও একই রকম। এটার মধ্যেও হিমালয়ান পিঙ্ক সল্ট দেয়া আছে। এইটাই আমি এখন খাবো, আর কিছু খাবো না। আর ইলিশ মাছ নিয়ে এসেছে। দেখলে ইলিশ মাছগুলো আমি বেশিরভাগটা তুলে রেখে দিলাম পরের দিনের রান্নার জন্য, আর আজকে 4 জনের জন্য 4 পিস রাখলাম যে ভাজা খাবো বলে। তা এটা খাওয়ার পর আমি ইলিশ মাছ ভাজা 1 পিস খাবো। তা দেখতে থাকো, এটা হয়ে যাক খাওয়া, তারপর ইলিশ মাছ ভাজা খাবো, মানে ভেজে তারপরে খাবো। যাই হোক, তোমরা তাহলে দেখতে থাকো। এই যে সেই মানে আকাঙ্ক্ষিত সেই ইলিশ মাছ দেখছো আমি খাচ্ছি। তবে ইলিশ মাছটা নাকি হার্টের পক্ষে, ইলিশ মাছের তেলটা হার্টের পক্ষে খুব ভালো, সেই কারণে মানে আমাকে তো খেতেও বলেছিল ইলিশ মাছের তেলটা খাবে, কিন্তু অতিরিক্ত পরিমাণে নয়। আর এই যে খাওয়া দাওয়া আমাদের দুপুরে শুরু হয়ে গেছে। বুয়াই তো অফিসে আছে, অফিস গেছে বলে আমরা 3 জন একসঙ্গে খাচ্ছি। আমি, মেঘা আর বুয়ার বাবা, আমরা 3 জনে মিলে খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে রেস্ট নিচ্ছিলাম। ওই সময়টায় ভিডিওর ওইটুকুই করেছি। রেস্ট নেওয়ার পর সন্ধে লেগে গেল। রেস্ট নেওয়ার পরে সন্ধেবেলায় আবার তোমাদের সামনে আসলাম। সন্ধেবেলায় আমি সন্ধেটা দিয়ে নিলাম। আর পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, অনেক দিন হয়ে গেল। পুজোটাও আমি দেখি আগামী দিন যদি শেয়ার করতে পারি তাহলে শেয়ার করব। বৃহস্পতিবারে পুজো করব, সেই দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রথযাত্রার দিন তো বললাম কিছুই সেভাবে করতে পারিনি। ইচ্ছা ছিল সমস্ত কিছু করব, কিন্তু কিছুই করতে পারলাম না। সামনে দেখি বৃহস্পতিবারে যদি পারি তাহলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জায়গাটাও কদিন ছিলাম না, ঠাকুরের জায়গাটা বেশ নোংরা হয়ে আছে। কিছুটা হাত দিয়ে পরিষ্কার করেছি, কিন্তু ভালোভাবে যে পরিষ্কার করা সেটা হয়নি। সেটা করে দেব, বৃহস্পতিবারেই করব, ইচ্ছে আছে। সন্ধে দেওয়া হয়ে গেল। সন্ধে দেওয়ার সময় তো বেশি কিছু কাজ থাকে না, তবুও আমি বাসি ফুলগুলো তুলে ফেললাম। আর ধূপকাঠি প্রদীপ জ্বালানো, এর বেশি আর সন্ধেবেলায় আর কি কাজ থাকে। তো সন্ধেটা দিয়ে নিলাম। আর এই যে ধূপদানিটা দেখছো, এই ধূপদানিটা অনেকটাই বড়। এটাও গিফটে পাওয়া ধূপকাঠি। বুয়াই যখন অনেক ছোট ছিল তখন আমার এক জেঠু দিদি এটা দিয়েছিল, এই ধূপদানিটা। তা এই ধূপদানিটা তুলে রাখবো ভাবছি, কারণ সবসময় বের করে রাখলে ধূপদানিটা নোংরা হয়ে যাচ্ছে। তাই এটাকে মেজে ভালো করে তুলে রাখবো। আর কী বলে, একটা প্রদীপ আমাকে কিনতে হবে। প্রদীপদানি, শুধু অন্য ধরনের প্রদীপ। আর একটা আমি ভেবেছি যে একটা থালা করব, সেই থালার মধ্যেই প্রদীপ, ধূপদানি আর মোমবাতি একসঙ্গে রাখবো। তাহলে থালাটা একবারে তুলে আরতি করলেই সব কটা একসঙ্গে করা হয়ে যাবে। তো এরকম দেখা যাক, ইচ্ছে আছে, কবে ইচ্ছে পূরণ হয়। আর তুলসী বেদি একটা করব, যেটা খুব শীঘ্রই যাব, 2-1 দিনের মধ্যে, মানে সময় পেলেই যাব। সময়টা পাচ্ছে না বলে যাওয়া হচ্ছে না। দেখা যাক কবে সময় হয়, সেই দিন গিয়ে আমি একটা তুলসী বেদির অর্ডার দিয়ে আসব। মানে একটু বড় মার্বেল দিয়ে তৈরি করিয়ে নেব তুলসী বেদিটাকে। মানে ওইভাবে যেগুলো সিরামিকের পাওয়া যায় সেগুলো নেব না, আমি একটু বড় নেব, যাতে তুলসী বেদিটাতে মানে প্রদীপ বা ধূপকাঠি দেখানো যায় আর কি। তা সেই রকম নেব। একটুখানি ধোয়া পরিষ্কার করা যাবে, তুলসী গাছে সুন্দর করে জল দেওয়া যাবে, মানে ওটাও যাতে দেখতে ভালো লাগে। আমি সেই কারণে তুলসী বেদিটা ওইভাবে তৈরি করিয়ে নেব। আর এই দেখো, একটা একটা করে মানে প্রদীপ তুলে গুছানো, মানে দেখানো ঠাকুরকে 3 বার করতে হয়। এটা একটুখানি হয়, মনে হচ্ছে পড়ে যাবে প্রদীপটা, সেই কারণে আমি
একটা ছোট প্রদীপদানির ওপরে প্রদীপ থাকবে এরকম কিছু কিনবো, দেখতে ভালো লাগবে অন্য ধরনের ডিজাইনের। আর তার সঙ্গে একটা থালার ওপরে এগুলো বসিয়ে রাখবো, এরকম ইচ্ছা আছে। তা দেখা যাক। এবার সন্ধেটা দিয়ে চলে আসলাম বাসনগুলো গোছাতে। বাসন গুছিয়ে নিয়ে তারপর চা খাবো। তা বাসন গুছিয়ে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, বাইরে গিয়ে কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর যেটা শেয়ার করিনি সেটা পাল্টে নিয়ে আসি, তারপর শেয়ার করব। বাসনগুলো সব মেজে দিয়ে গেছে, এগুলো আগে ঝুড়ি থেকে তোলা হয়েছিল না, কারণ সঙ্গে সঙ্গে তুললে আমি ভেবেছিলাম যে দুপুরেই করে নেব, বাসনগুলো গুছিয়ে নেব, কিন্তু দুপুরে আর গোছানো হয়নি। রেস্ট নেওয়ার পর মানে সন্ধেবেলাতেই করেছি। এক একটা কাজ আমাদের এমন হয়, আমরা মনে করি এখনই করে ফেলবো কাজটা, তাহলে আমাদের সুবিধা হবে, কিন্তু কাজ করতে করতে যদি একবার বসে যাওয়া যায় তাহলে আর উঠে কোনো কাজ করতে ইচ্ছে করে না। এটা আমার হয়, আর কার কার হয় আমি জানি না, কারোর তোমাদের হয় কিনা সেটাও আমি জানি না, তবে আমার ক্ষেত্রে এটা হয়। সেই জন্য আমি যতটা চেষ্টা করি যে কাজ করতে করতে থেমে না যাওয়া। যদি একবার কাজ করতে করতে গরমে হাঁপিয়ে গেলাম বলে একবার বসে পড়ি, তাহলেই ব্যাস আমার সে দিনটা গেল। স্নান করতেও দেরি হয়ে যাবে, অন্যান্য কাজ করতেও দেরি হয়ে যায়, এরকম আমার হয়। সেই কারণে আমি চেষ্টা করি করে নেওয়ার। তা আবার কখনো কখনো চেষ্টা করলেও হয়ে ওঠে না। যেমন ধরো আজকে সমস্ত কিছু করার পরে আমি ভেবেছিলাম যে দুপুরে আমি বাসনগুলো গুছিয়ে ফেলবো, কিন্তু সেটা আমার হয়ে ওঠেনি, কারণ এতটাই হাঁপিয়ে গেলাম সমস্ত কিছু করতে করতে, অন্যান্য কাজ সব করতে গিয়ে আমি এতটাই হাঁপিয়ে গেলাম, এতটাই মানে হয়ে গেলাম, সেই কারণে আমি আর ওগুলো করতে পারিনি, মানে বাসনগুলো আর গোছাতে পারিনি। অন্যান্য ঘরগুলো টুকটাক গোছানো আছে, কিন্তু সেগুলো আবার গোছাতে হবে, একটার পর একটা গোছাচ্ছি, আবার নোংরা হচ্ছে, সোফা টোফাগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হবে, ওগুলো করব, একে একে করব। এখন যখন এসেছি তখন একে একে করব। আর আমাদের যে পরিষ্কার করে রাজেশ, ওকে বলা হয়েছে, ও এখন বলছে যে আমি ফাঁকা পেলে ফোন করব, তাই বলেছে। যেহেতু এটা আমাদের কোনো চাপ নাই, নির্দিষ্ট দিন নেই যে আজই করতে হবে, সেই কারণে ও বললো যে আমি একটু ফাঁকা পাই ম্যাডাম, তারপরে এসে করবো। ঠিক আছে, তোমার যখন সুবিধা হয় করো। এই হলো ব্যাপার। আর ঠাকুর ঘরটা কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না, ওটাকে যে কি করে গুছিয়ে উঠবো আমি সেটা এখনও বুঝে উঠতে পারছি না। কিছু জিনিস ওখান থেকে না সরলে ওই ঘরটা গোছানো যাবে না। যখনই ওই ঘরে যাচ্ছি তখনই আমার মানে অস্বস্তি করছে যে জায়গাগুলো এমন এমন জিনিসে ভর্তি হয়ে আছে যেগুলো আমার কোনো কাজেও লাগে না, আবার সরিয়ে দিলেও চলবে না, এই রকম। মানে ওগুলো সরিয়ে আবার রাখবো কোথায় সেটাও একটা ব্যাপার, ওগুলো সরিয়ে কোথাও রাখার জায়গা না করতে পারলে হবে না। আবার এই যে ওয়াশিং মেশিনটা যে বাইরে রেখেছি সেটাকেও রাখার জায়গা করতে হবে। এবার একসঙ্গে এত জায়গা করতে গেলে তো আর্থিক একটা ব্যাপার থাকা দরকার, সেই ব্যাপারটা এখনও সেরকমভাবে নেই এখন, সেই কারণে এখন ওগুলো করতে পারছি না। যে আর্থিক প্রবলেমটা সলভ হয়ে গেলেই আমি আবার ওগুলোতে হাত দেবো। আমাদের ঘরের অনেক কাজ বাকি। রান্নাঘরে যেমন এই সাইডে একটা সেলফের দরকার, সেই সেলফটা যেমন নেই, যেখানে প্রচুর ক্রকারি জিনিসগুলো রাখা যায়, সেই সেলফটা আমাকে তৈরি করতে হবে। তারপরে খাবার, কিছু কিছু খাবার থাকে যেগুলো সবসময় ফ্রিজে রাখা যায় না, যেগুলো একটা মিডশেপ টাইপের জিনিস থাকলে তার মধ্যে রাখা ভালো হয়। তা এখন তো সেই মিডশেপ বলে কিছু নেই, এখন সবই এরকম ওয়ার্ড্রবে ঢাকা, বাকিটা ফ্রিজে রাখো, নাহলে বাইরে এইভাবে রাখো। যদিও ফ্ল্যাটে মানে বিড়াল বা অন্য কিছু আসে না, সেই কারণে সুবিধে, কিন্তু তবুও মনে হয় যেন একটু ভেতরে থাকলে ভালো লাগে। হয়তো লোকজন যখন আসলো তখন সেই খাবারটা আমি যদি মিডশেফের ভেতরে রাখি বা কোনো কভারের মধ্যে রাখি তাহলে একটু সুবিধা হয়, দেখতে ভালো লাগে। কারণ এখন ঘরগুলো হয়েছে ওপেন, বিশেষ করে আমার কিচেনটা খুবই ওপেন। আমি চাইনি ওপেন কিচেন করতে, কিন্তু এমনভাবে সেট হয়ে গেছে, ওটা ওপেনই হয়ে গেছে। তো সেই কারণে আমি এই সামনে একটা বড় একটা ওয়ার্ড্রব করব, বড়, যেখানে মানে কিচেনেরই সমস্ত জিনিস থাকবে, ক্রকারিগুলো থাকবে, আর নিচে একটা মিডশেপ মতো করে নেব। সামনে নেট দেব না, মানে খুব ছোট ছোট জালি টাইপের কিছু মানে পাওয়া যায়, একটু স্ট্যান্ডার্ড জিনিসগুলো আর কি, ওই ধরনের জিনিসগুলো দেব, তাহলে দেখতে ভালো লাগবে, এমন কিছু দেব, দিয়ে মিডশেপ টাইপের কিছু একটা করব, যাতে হাওয়া বাতাস যাবে অথচ খাবারগুলো ঠিকঠাকও থাকবে। তা সেই রকম ধরনের একটা সেলফ করব, বেশি করব না, কারণ ওগুলো আবার নোংরা হয় বেশি, পরিষ্কার ঠিকঠাক না করলে আরশোলা হয়। তা আমাদের এখনও সেভাবে আরশোলা হয়নি, তার মানে নতুন বলেই হয়তো এখনও হয়নি, এরপরে হয়তো আবার আরশোলা হতে শুরু করবে। আর যদিও আমাদেরও খাবার ঘরেই থাকে, মানে এঁঠো খাবারগুলো ডাস্টবিনে ফেলা হয়,
ডাস্টবিনটা ঢাকা থাকে, কিন্তু ডাস্টবিনটা প্রতিদিন রাত্রে সরিয়ে আবার সেটাকে ধুয়ে রাখা হয়। সেই কারণে এখনও মনে হয় পিঁপড়েটা মানে আরশোলা এখনও জানতে পারেনি যে এখানে কোথায় কি খাবার থাকে না থাকে। সেই কারণে আরশোলার প্রকোপটা এখনও সেভাবে হয়ে ওঠেনি, তবে হবে খুব শীঘ্রই, কারণ সবে তো 2 বছর হলো, আর কয়েকদিন গেলেই হয়ে যাবে। তো সেই কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার। এই যে ড্রয়ারগুলো, এগুলো তো খুলতে পারি না, একদম পুরো খুলে বাইরে বের করে জায়গাটা পরিষ্কার করে আবার ভেতরে রাখলে পরে সুবিধা হয়। সেই কারণে কার্পেন্টারকে বলা হয়েছে যে আমাদের এগুলো করেছে আর কি সৌরভ, ওকে বলা হয়েছে ও যদি যেদিন আসবে সেদিন সঙ্গে সঙ্গে এগুলো খুলিয়ে পরিষ্কার করি, আবার সঙ্গে সঙ্গে আমরা সেট করে নেব, কারণ এগুলো আমরা একা পারবো না। তা এই পর্যন্ত সমস্ত ভাবনা চিন্তা আছে। বাইরে ওয়াশিং মেশিনটা ঠিক করতে হবে, এগুলো করতে হবে, আর গোটা বাড়িঘর একটু পরিষ্কার করতে হবে। আর যেটা করতে হবে, আমাদের মার্বেলটা ক্লিন করতে হবে, কারণ আমরা বিয়ের পর ভেবেছিলাম মার্বেলটাকে কেমিক্যাল পালিশ করাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি বিয়ের পরে আর। তা সেই কারণে আমরা ভেবেছি আর কিছুদিন যাক, তারপর মার্বেলগুলো ক্লিন করে কেমিক্যাল পালিশ, যেটা ওরাই করে দেবে আর কি। এটা আমাদের কোনো মানে আমরা কিছু করব না, যারা করে মার্বেল ক্লিনিং তারাই করে দেবে, মার্বেল যারা পালিশ করেছে ওরাই করে দেবে। তো সেটা একটা আমাদের আছে, সেই সময় আবার জিনিসপত্র টানাপাড়া নড়ানো হবে। দেখা যাক কতদূর কি হয়। যাই হোক, বছর দেড়েক এখনও সময় লাগবে, তারপরে হয়তো সব কিছু হবে টুকটুক করে, একবারে হবে না, টুকটুক করে হবে। আর রান্নাঘরটাকে ঢাকার জন্যে আমি সাইডে যে ওয়ার্ড্রপটা করব, যাতে রান্নাঘরটা পুরোটা মোটামুটি ঢেকে যায়, শুধু সামনের দিকে একটা পর্দা দিলেই মানে পুরো আব্রু হয়ে যায়। যখন হয়তো লোকজন আসলো না, কেউ থাকলো না, তখন পর্দা সরানোই থাকলো, আর যখন লোকজন আসলো তখন পর্দা দিয়ে ওটাকে ঢেকে দেয়া। এই জায়গাটা একটা পর্দা দেয়া, আর আমাদের ছোটো ঘরের সামনে বাথরুমের ওই জায়গাটায় যাওয়ার জন্য একটা পর্দা। এই 2 জায়গায় 2টো পর্দা দিতে পারলেই আমাদের মানে মোটামুটি কিছুটা আব্রু হয়, দেখতে ভালো লাগে, সব কিছু ভালো লাগার একটা ব্যাপার আছে। এই হলো ব্যাপার। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন সব গুছিয়ে নিলাম। এবার আমি বাইরে বেরিয়েছিলাম একটু 2-1টা জিনিস কিনে নিয়ে এসে বাড়িতে এসে তোমাদের সেগুলো দেখিয়ে নিয়ে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা দেখতে থাকো, পরের দিনের ব্লগের জন্য অপেক্ষা করো। শুভরাত্রি। আজকে সারাদিন যা যা করলাম 2টো ব্লগে দিলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ব্লগে দিলাম, আবার দুপুর থেকে এই রাত পর্যন্ত একটা ব্লগে দিলাম। তো 2টো ব্লগই খুব বেশি বড় হয়নি, আগেরটা হয়তো একটু বড় হয়েছে, সেটা আগে দিয়েছি, মানে আজকে দিনের বেলা দিয়েছি, মঙ্গলবার দিনের বেলা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত যেটুকু করেছি সেটুকু দুপুরেই দিয়ে দিয়েছি বিকেলের মধ্যে, আর দুপুর থেকে রাত পর্যন্ত যা যা করলাম সেটা আমি বুধবার সকালে দিয়ে দেবো, বুধবারে দেবো ব্লগটা। তা মঙ্গলবার রাত্রিবেলায় আজকে এখন আমি গিয়েছিলাম একটু বাইরে, বেরিয়ে এই একটা সসপ্যান নিয়ে আসলাম, কিন্তু ভাবলাম যে এটা মনে হয় একটুখানি হবে, আমি ডাল সেদ্ধ করার জন্য সসপ্যানটা নিলাম। এই দেখো, কিন্তু সসপ্যানটা মাপে আরেকটু ছোট হলে ভালো হতো, দেখবো আরেকটু ছোট কোথাও পাওয়া যায় কিনা। আর একটা ওই ডিম ফাটানোর জন্য একটা নিলাম, এটা ছিল না আমার, এমনি চামচ দিয়ে ফাটাতাম, তা নিলাম, এটা ভালোই হলো, দই ডিম সবই ফাটানো যাবে এটা দিয়ে। এই 2টো জিনিস নিলাম। আর একটা জিনিস নিয়েছিলাম বিছানার চাদর, তো বিছানার চাদরটা তখন দেখে নিলাম, কিন্তু বুঝতে পারিনি, একটু 2-3টে জায়গায় একটু দাগ মতো আছে, কিন্তু কাউকে দেবো বলেই কিনেছি, যেহেতু গিফট দেবো, সেহেতু দাগ হলে নিজেরা হলে বাড়িতে যা হোক করে নিতাম, তবু চেঞ্জ করে নিয়ে আসবো। ওটা চেঞ্জ করে নিয়ে আসার পরে ওটা তোমাদের দেখাবো। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব। আর তোমরা নতুন পুরনো যেখান থেকে আমাকে দেখছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো, আরো বেশি বেশি করে আমার ব্লগ দেখো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।